হাসিনা প্রসঙ্গের কথা বলছিলাম। রয়টার্সকে একটা সাক্ষাৎকারে উনি বলছেন যে ওনার যদি ফাঁসিও হয়, ওনাকে যদি মেরেও ফেলা হয়, তবুও তিনি ডিসেম্বরে দেশে ঢুকবেনই এবং নেতাকর্মীদেরও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। তাহলে কি ডিসেম্বরের দিকে গিয়ে আমরা দেশের রাজনৈতিক পরিস্থিতি কি আবার অস্থিতিশীলতা দেখব? মানে সিনারিওটা কি দাঁড়াতে পারে? শেখ হাসিনা যেই ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসতে চায়, সেই ডিসেম্বর বাংলাদেশে কোনোদিন আসবে না। যদি আসে তাহলে শেখ হাসিনার মানে তার একটা ফাঁসির রায়ও হয়েছে, তার যে অস্তিত্ব, মানে আমি কেন জানি আমার এটা মনে হয় আর কি, যে মানুষের এই ইভেন যারা এখন ধরেন আমার আহত গ্যাজেটের যোদ্ধা প্রায় 20-30 হাজারের মতো, শহীদ পরিবার প্রায় 1000-এর মতো, তারা যারা আছে অন্য কাউকে লাগবে না। মানে আমার এটা মনে হয় তারা মিলেই শেখ হাসিনা তো কোনো না কোনোভাবে ঢুকতে হবে সীমান্তের ভিতর দিয়ে, যে কোনো পাশ দিয়ে ঢুকুক তারাই মানে ছিঁড়ে ফেলবে। একটা চুল পর্যন্ত শেখ হাসিনা খুঁজে পাওয়া যাবে না, যেই তীব্র ক্ষোভটা এখনও আছে। আপনি ছাত্রদলের রাকিব ভাই সভাপতি, ওনার কথা শুনুন, উনি তো আমার জুলাইয়ের আমাদের একজন সহযোদ্ধা। উনি তো স্পষ্ট করে বলেছেন যে ওই একটা প্রশ্নে আমরা একমত, সবাই আমরা ঐক্যবদ্ধ। সো আমরা এটা বিশ্বাস করি যে শেখ হাসিনা কোনোদিনই আসলে বাংলাদেশে ফিরে আসবেন না। যদি আসেন, ফাঁসির রায় হওয়ার আগে জনগণের যে মঞ্চ, সেই মঞ্চে তার যে রায় হয়ে গিয়েছে সেই শাস্তি শেখ হাসিনা ফিরে পাবে। এবং আমি আপনাকে শুধু এটা বলি, যেমন জাতীয় পার্টির পতন তো হয়েছিল 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, জাতীয় পার্টির একদম দাফন, একদম ফাইনালি যেটাকে আমরা বলি যে ওই কফিনের শেষ পেরেক কিন্তু এই নির্বাচনে পড়েছে, তারা কিছুটা অস্তিত্ব ছিল। তো আওয়ামী লীগের ওই যে কিছু নেতাকর্মীর একটু আস্ফালন আপনি দেখতে পান, এই আস্ফালন হয়তো আরও কিছুদিন থাকবে আর কি। দুই একটা ওই রাতের মিছিল, ভোরবেলার মিছিল, ধরেন 10,000 টাকার মিছিল, এগুলো হবে। কিন্তু আমিও মনে করি সময়ের সাথে সাথে হয়তো 5-10 বছরের মধ্যে দিয়ে এগুলো আর কিছু থাকবে না, এবং ওই আওয়ামী লীগ নাম নেয়ার, আওয়ামী লীগের রাজনীতি করার এরকম কোনো কিছু আস্তে আস্তে আর থাকবে না। আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে আপনারা স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছিলেন এনসিপির পক্ষ থেকে। সামনে মনে হয় স্থানীয় সরকার নির্বাচন আসছে। গতকাল পত্রিকায় দেখলাম জামাত হয়তো এককভাবে নির্বাচন করতে চায়। সেক্ষেত্রে কি আপনাদের যে এখন বিরোধী দলীয় 11 দলীয় জোট আছে, এর ভেতরে কি কোনো ধরনের টানাপোড়েন চলছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে? না, এখন পর্যন্ত এটা নিয়ে আমাদের প্রথমত সিদ্ধান্ত হচ্ছে জামাত যেহেতু এককভাবে নির্বাচন করতে চায়, আমরাও এককভাবে নির্বাচন করব। এবং এটার কারণে জোট থেকে আলাদা হয়ে যাব এই ধরনের কোনো আলোচনাই হয়নি। আমরা সংসদে বিরোধী দলীয় যে জোট সেই হিসেবে ফাংশন করব। রাজপথেও সংস্কারের দাবিতে, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আমরা বিরোধী দলীয় জোট হিসেবে ফাংশন করব। আর প্রথম দিকে যে কথাগুলো আসছিল যে গণভোটের রায় বাস্তবায়ন বা সংবিধান সংস্কার বা আর যা যা প্রতিষ্ঠান, আমাদের যে সুপারিশগুলো ছিল বিভিন্ন সংস্কার কমিশনের, সেগুলো বাস্তবায়ন আসলে দৃশ্যত সেভাবে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তো এনসিপি বিষয়টাকে কিভাবে দেখছে? আপনারা এই বিষয়ে কোনো কর্মসূচি দেবেন কিনা? আমরা তো পুরো জুলাই পদযাত্রা জুড়ে এই কথাগুলোই বলছি যে বিএনপি কিভাবে জনগণের সাথে গাদ্দারি করতেছে, এটা তো মুনাফেকি টোটালি। তারেক রহমান নিজে বললো যে গণভোটের পক্ষে ভোট দিতে 70% মানুষ ভোট দিল। তারেক রহমানের 50% মানুষের ভোটের মধ্য দিয়ে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে তারা যদি ক্ষমতায় সর্বসর্বা হয়ে যায়, তাহলে 70% মানুষ যে গণভোটের পক্ষে ভোট দিল সেটার বৈধতা তো তার চেয়েও অনেক বেশি। তাহলে এখন তারা গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করলো না। যেই বিএনপি গুমের শিকার, তারা গুমের অধ্যাদেশকে বাতিল করে দিল। এই ধরনের গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো ছিল সেগুলোকে বিএনপি বাদ দিয়ে দিয়েছে। এটা একটা প্রতারণা। এরপরে এখন তারা গণভোটকে ইনিয়ে বিনিয়ে অসাংবিধানিক বলার চেষ্টা করছে, অবৈধ বলার চেষ্টা করছে। তো এটা তো, কিন্তু তারা তো জাতীয় সংসদে সেই সময় স্বাক্ষরও করলেন, এনসিপি বরং স্বাক্ষর পরে করেছে। হ্যাঁ, আমরাও তো পরে করার তো কারণটা হচ্ছে এটাই যে আমরা দেখছিলাম এই যে স্বাক্ষর করা হচ্ছে, এগুলো শুধুমাত্র নাম কাওয়াস্তে বিএনপি করছে, নির্বাচনের পরে তারা এগুলো একটাও মানবে না। সো গণভোটটা নিশ্চিত হইতে হবে, তারপরে আমরা স্বাক্ষর করব। তো গণভোট হওয়ার পরে আমরা তখন স্বাক্ষরটা করলাম। তো আমরা আসলে এটা মনে করি আমাদের জায়গা থেকে যে বিএনপি আসলে কি ক্ষমতায় পাওয়ার পরে তারা আর ক্ষমতাকে হ্রাস করতে চাচ্ছে না। এই সংস্কারের মধ্য দিয়ে কিন্তু একটা ক্ষমতায় ভারসাম্য আসবে সরকারি দল বিরোধী দলের মধ্যে। তো তারা এই ভারসাম্যটা না চেয়ে আবার ওই ক্ষমতা সর্বা হয়ে থাকতে চায়। আমাদের কাছে যেটা মনে হয়, এটা যদি বিএনপি করে, বিএনপি রাজনৈতিকভাবে তাদের বিপর্যয় ঘটবে। কারণ এত বড় একটা গণরায়ের বিপক্ষে গিয়ে জনগণই তো আসলে দিন শেষে, আমরা যতই জনগণকে সাপ্রেস করার চেষ্টা করি, জনগণ অনেক বড় কিছু। এটা 24-এর অভ্যুত্থানে প্রমাণ হয়েছে। যেই জনগণকে শেখ হাসিনা কিছু মনেই করতো না, ওই জনগণের ভয়ে কিন্তু পালিয়ে যেতে হয়েছে। সো বিএনপি যদি এই অধ্যাদেশগুলোকে আইনে পরিণত না করে, যেগুলো বাতিল করেছে সংশোধনের নাম করে,
তারা যদি এই গণভোটের রায়টাকে বাস্তবায়ন না করে, আমার কাছে এটা মনে হয় বিএনপি 5 বছর ক্ষমতায় সাস্টেইন করা বিএনপির পক্ষে সম্ভব হবে না। আচ্ছা, এবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন প্রসঙ্গে আসি, যে এটা নিয়েও এক ধরনের ধোঁয়াশা আছে। কেউ বলে যে উনি সত্যিই অসুস্থ, কেউ বলে ডিপ স্টেটের চাপ, সামনে আবার রাষ্ট্রপতি নির্বাচনের একটা সুযোগ আছে। এই পুরো বিষয় আপনাদের কিছু দাবিও ছিল এই রাষ্ট্রপতিকে নিয়ে দলগতভাবে। এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা তো হচ্ছে বিএনপির সাথে একটা নেগোসিয়েশন হয়েছে, সেই নেগোসিয়েশনের মধ্য দিয়ে বিএনপি, আপনি দেখবেন রাষ্ট্রপতির যে স্টেটমেন্টটা পদত্যাগের, খুবই স্ক্রিপ্টেড প্রত্যেকটা লাইন, এবং সর্বশেষ 2টা লাইন তো খুবই হাস্যকর আর কি। তো ওটা বিএনপি লিখে দিয়েছে, ওইখান থেকে বিএনপির একটা দায় মুক্তি হয়েছে, ওইখানে সাইন করে দিয়েছে, আর বিএনপি একই সাথে তাকে দায় মুক্তি দিয়েছে আর কি। তো হয়তো এই চুক্তিতে এটা হয়েছে যে তাকে কোনো ধরনের আইনের আওতায় নিয়ে আসবে না। তার পূর্ববর্তী যত দুর্নীতি ছিল, রাষ্ট্রপতি অবস্থায় এটা বাদ দিলাম, রাষ্ট্রপতির আগে তার তো লুটপাটের, ব্যাংক দখলের এরকম অসংখ্য হিস্ট্রি আছে, দুদকে মামলা আছে, এস আলম সামিটের সাথে লুটপাটের ইতিহাস আছে। তো হয়তো সব কিছু থেকে বিএনপি তাকে শেল্টার দিচ্ছে, প্রোটেকশন দিচ্ছে। আপনি দেখবেন হয়তো কিছুদিন পরে দেশের বাইরেও পাঠিয়ে দিবে। এটা একটা নেগোসিয়েশনের ভিত্তিতে রাষ্ট্রপতি এবং বিএনপি এটা হয়েছে। তো আমরা একদম আলোচনার শেষে চলে আসছি। শেষে একটা ব্যক্তিগত প্রশ্ন, সেটা হচ্ছে যে আজ থেকে 1 দশক পর আপনি ব্যক্তিগতভাবে রাজনীতিবিদ সার্জিস আলম এবং আপনার দল এনসিপিকে কোন অবস্থানে দেখতে চান? একটা শক্তিশালী বিরোধী দল অথবা জনগণের পক্ষের সরকারি দল, যারা অ্যাকচুয়ালি আমরা যেটা চাই, প্রত্যেকটা মানুষ যে পরিবর্তনটা চায়, যে কারণে জীবন দিল, রক্ত দিল, এই সিস্টেমগুলোকে ঠিক করা, স্বজনপ্রীতির বাইরে, দলীয় নিয়োগের বাইরে, জবাবদিহিতামূলক, দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছ যে আমরা একটা বাংলাদেশ প্রত্যাশা করি, ওইটার নেতৃত্বের জায়গা আমি দেখতে চাই। এবং আমি এটা বলি, ওই জায়গাটাতে যদি আমরা যেতে না পারি, আমরা যদি পথচ্যুত হই, তাহলে আমাদের এর রাজনীতিরই কোনো দরকার নেই। হয় ওই পথে থাকতে হবে, নাহলে রাজনীতির দরকার নেই। মাঝামাঝি নেগোসিয়েশনের পলিটিক্স করার দরকার নেই। এই নেগোসিয়েশনের পলিটিক্স করার জন্য অনেকে আছে, বিএনপিকে দেখতে পাচ্ছি, আরও কিছু দলকে দেখতে পাচ্ছি, এখন গণ অধিকার করতেছে, গণসংহতি করতেছে, অনেকগুলো দল করতেছে। সো আমার এখন ওই রকম একটা দল বাংলাদেশের মানুষ চায়, যেই দলটা, এটা আপনাকে নির্দ্বিধায় বলি যে বর্তমানেও অনেক গণমাধ্যম এখন পর্যন্ত গণমাধ্যমের ভূমিকা পালন করে না। আমরা সম্ভবত মেইন স্ট্রিম কয়েকটা, আমি ওই দিন ডেইলি স্টারে আমি নিজেই কমেন্ট করেছি, আমাদেরকে তার নাকি ঢিল ছুঁড়েছে, আমার গাড়ির 3টা গ্লাস ভেঙে গেল, ঢিল ছুঁড়ে 3টা গ্লাস কি কোনোদিন ভাঙা সম্ভব? এত বড় ইটের টুকরা এসে বাড়ি মারলো, রড দিয়ে বাড়ি মারলো, এই শব্দগুলো উল্লেখ করে না। ছাত্রদল বিএনপি উল্লেখ করা তো অনেক দূরের কথা। 3টা লেয়ারে ভুল। এক, কখনো ছাত্রদল কিংবা বিএনপি উল্লেখ করে নাই, এই সাহস স্পর্ধা মিডিয়া দেখায় নাই। 2 নাম্বার, এখানে রড এবং ইট দিয়ে হামলা করা হয়েছে, একদম স্পেসিফিক আমি বলতেছি, সেটা উল্লেখ করা হয় নাই, দিয়েছে ঢিল ছুঁড়েছে। 3 নাম্বার, তারা বলতেছে অভিযোগ, হামলার অভিযোগ, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে হামলা করেছে, বলে হামলার অভিযোগ। এই 3 লেয়ারে, এবং যে যখন সুযোগ পায়, সেটা ডেইলি স্টার হোক, প্রথম আলো হোক, আমরা ইভেন এমন দেখলাম গতকালকের একটা ভিডিওতে ক্যাপশন দেওয়া হয়েছে যে কথিত আয়নাঘর, আয়নাঘর কথিত, আয়নাঘর কি কোনো মিথ্যা কোনো কিছু কনসেপ্ট? আয়নাঘরের তো সেখান থেকে বেঁচে আসা অসংখ্য মানুষ আমাদের চোখের সামনে ঘুরছে। বিএনপিতে আছে, জামায়াতে আছে, তার এখন এমপি, সংসদে আছে, তার একটা সাফারার। ওই আয়নাঘরে ওই খুনি কিছু ডিজিএফআই যে অফিসাররা শত শত মানুষকে খুন করেছে, হত্যা করেছে, যেখানে একটা মানুষ দাঁড়াইতে পারবে না এরকম স্পেসে হাজার হাজার মানুষকে রেখে নির্যাতন করা হয়েছে। সে আয়নাঘরকে মিডিয়া ফ্রেমিং করছে কথিত আয়নাঘর হিসেবে। তাহলে এই মিডিয়াই তো কিছুদিন পরে জুলাইকে কথিত জুলাই, কিছুদিন পরে বিএনপিকে কথিত বিএনপি সরকার, এবং এই নির্বাচনকে কথিত নির্বাচন বলবে। তাহলে ওই দিন বিএনপির কথা বলবে কিনা, এটা আমরা জানতে চাই। সো মিডিয়া অনেককে অনেক কিছুকে অনেকভাবে তাদের মতো করে ফ্রেমিং করে, কারণ তাদের পিছনে একটা এজেন্ডা আছে। এই এজেন্ডা তাদেরকে যারা সাপোর্ট দেয়, তাদের যারা মাদার প্রতিষ্ঠান আছে, যারা ব্যাকআপ দেয়, তাদের অনেক পারপাস সার্ভ করে। আপনি দেখবেন, যেটা নিয়ে আমাদের হাসনাত কথা বলেছে, ধরেন একটা হাউস আছে, ওই হাউস তার যে সংশ্লিষ্ট যে ব্যাকআপ প্রতিষ্ঠান, তাদের বিরুদ্ধে কিছু বলবে না, আবার সেম অন্য হাউসগুলোর ক্ষেত্রে। সো কিন্তু আমি এইটুকু বলি যে অভ্যুত্থানের পরে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে,
কিন্তু ব্যাপারটা এরকম না যে এগুলো অভ্যুত্থানের আগে কোনো দিন হয় নাই, কিংবা এই বিএনপির নির্বাচিত সরকারের সময় কোনো দিন হয় নাই, দুই সময় হয়েছে। ওই টাইমে এটা চোখে বেশি পড়েছিল, ফোকাসে বেশি পড়েছিল। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এই পুরো সময়টাতে মন্দিরে হামলার ঘটনা আপনি দেখাতে পারবেন না, মূর্তি ভাঙার ঘটনা দেখাতে পারবেন না, কোনো মন্দিরে গিয়ে কোরআন শরীফ রেখে আসার ঘটনা আপনি দেখাতে পারবেন না। কিন্তু মুক্তিযুদ্ধের ভাস্কর্য তো ভাঙা হয়েছে। হ্যাঁ, মানে আমরা এটাই বলছি, আমরা কোন ব্যাপারটা হচ্ছে, কোনো একটা ধরেন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওইখানে বেশ কয়েকটা, এটা হচ্ছে ভিসি চত্বর থেকে ফুলার রোডের দিকে যেতে উদয়ন স্কুলের পাশে ওইখানে বেশ কিছু ভাস্কর্য ভাঙা হয়েছে। আমরা এটাকে সমর্থন করি না। যারা এটা করেছে তারা হয়তো ওই মনস্তত্ত্ব মেন্টালিটি ধারণ করে, আদর্শটা ধারণ করে। কিন্তু আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে আমি এটা সমর্থন করি কিনা, না আমি এটা করি না। অনেক ভাস্কর্য ভাঙা হয়েছে শেখ মুজিবুর রহমানের, কিন্তু এটার জন্য আমি ওই যারা ভেঙেছে তাদেরকে দায়ী করি না। আবার আমি আপনাকে এটা একটু আগে বলেছি, এটার জন্য আমি দায়ী করি এই যে শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানকে বিক্রি করে, মুক্তিযুদ্ধকে বিক্রি করে অসংখ্য মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, মাসের পর মাস মিথ্যা মামলা দিয়ে জেলে রেখেছে। তাদের ক্ষোভের বহিঃপ্রকাশটা ছিল। কিন্তু সেখানে তো 7 বীর শ্রেষ্ঠর, হ্যাঁ ওই যে আমি বললাম, মানে এটা আসলে কি আপনি আলাদা তখন ওইটা আর করতে পারেন না, কারণ খুব স্বাভাবিকভাবে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ জায়গাটাতে শেখ মুজিবুর রহমান তো একজন, ওই চরিত্রের জায়গাটাতে। ওইখানে তো তাজউদ্দিন আহমেদ একজন। ওইখানে আমার মানে হয়তো এমন অনেকে ছিল যারা আলাদা করতে পারেননি। আমি 7 জন বীরশ্রেষ্ঠের ধরেন আপনাকে নাম বলতে পারবো, কিন্তু 7 জনের ফেস কিন্তু আমি চিনি না। আমার ওই 7 জন বীরশ্রেষ্ঠ আমার তো গর্বের প্রতীক। তার মূর্তি বা ভাস্কর্য ভাঙাটাকে আমি জাস্টিফাইড করতে চাই না, আমি সেটাকে এগ্রিও করি না। কিন্তু ওই যে ক্ষোভের বহিঃপ্রকাশ, বরং আমি এটা মনে করি, আমার কাছে এটা মনে হয় আসলে 5ই অগাস্ট বাংলাদেশের মানুষ দুপুরের পরে অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। ওই দিন হয়তো এমন হতে পারতো যে আওয়ামী লীগের এমপিরা, মন্ত্রীরা, বড় বড় যারা জুলুমকারীরা, তারা কি সবাই ওই ইনস্ট্যান্ট দেশ ছেড়ে পালিয়ে যেতে পেরেছিল? পারে নাই তো। ওই দিন হয়তো 2, 4, 5, 10 হাজার লাশও পড়ে থাকতে পারতো বাংলাদেশে। এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ওই দিন দেখা যায় নাই। বরং আমরা যেটা দেখেছি, মানুষের ক্ষোভ কিছু বাড়ির উপর দিয়ে গিয়েছে, যেগুলো তাদের আশ্রয়স্থল ছিল, কিছু অফিসের উপর দিয়ে গিয়েছে এবং সীমিত আকারে গিয়েছে। ওসমান হাদির কথা আসলো, শরীফ ওসমান হাদি, তিনি তো জুলাই আন্দোলনের মধ্য দিয়ে একটা ক্যারেক্টার হয়ে উঠেছিলেন। আসলে ওসমান হাদির খুনি কে, এটা নিয়ে অনেক ধরনের ধোঁয়াশা আছে। আর তার হত্যার বিচার হচ্ছে না কেন? আমরা বোধহয় 15 না 16 বারের মতো তদন্ত প্রতিবেদন পিছিয়ে যেতে দেখলাম। সমস্যাটা আসলে কোন জায়গায় বলে মনে করেন? আমরা মনে করি আর কি, আমি আমার জায়গা থেকে মনে করি ওসমান হাদি ভাইকে হত্যার মধ্য দিয়ে আসলে যারা টার্গেট করেছিল তারা আসলে টার্গেট করেছিল তার চিন্তাটাকে। তিনি এমন কিছু নতুন উদাহরণ তৈরি করেছিলেন তার কাজের মধ্য দিয়ে, যেটা বিগত বাংলাদেশে দেখা যায় নাই। ধরেন ক্রাউড ফান্ডিংয়ের ধারণাটা, এবং সেটাকে শতভাগ ট্রান্সপারেন্ট ওয়েতে জবাবদিহিতা করা, এটা বাংলাদেশের রাজনীতিতে আগে দেখা যায় নাই। এইটা তিনি স্ট্যাবলিশ করেছিলেন। আপনি দেখেন নির্বাচন কেন্দ্রিক সময়ে তার প্রচারণা থেকে শুরু করে জনগণের সামান্য ক্রাউড ফান্ড দিয়ে নির্বাচন করা, এই ধারণাটা এর আগে বাংলাদেশে দেখা যায় নাই। আপনি দেখবেন তিনি যে কথাগুলো বলছিলেন, এই কথাগুলো কোনো যতটা না ব্যক্তি কিংবা দলের বিরুদ্ধে, তার চেয়ে বেশি একটা আইডিয়ার বিরুদ্ধে, একটা বস্তা পচা সিস্টেমের বিরুদ্ধে, এবং নতুন করে আরেকটা সিস্টেম, আর প্রতিষ্ঠান গড়ে তোলার কথাগুলো তিনি বলছিলেন। আপনি দেখেন বিগত 16-17 বছর কিংবা আমাদের এই 55 বছরে যতটা না মানুষকে নষ্ট করা হয়েছে, তার চেয়ে বেশি প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করা হয়েছে, সিস্টেমগুলোকে। সিস্টেম যখন করাপ্টেড হয়ে যায়, আপনি ভালো মানুষটাও বাধ্য হন ওইটা করতে। ধরেন আপনি জানেন যে আপনি একটা জমি কিনবেন, ধরেন 1 শতক 2 শতক, আপনার সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনি ওই জমির দলিলটা যখন এই ঢাকার অফিসগুলোতে খারিজ করতে যাবেন, আপনি দেখবেন ওই যতদিন না আপনি 5 লাখ টাকা দিচ্ছেন, আপনার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে যাবে, আপনার খারিজ হবে না। আপনাকে টেবিল দেখাবে, এই টেবিল থেকে ওই টেবিলে ফাইল যাবে, কিন্তু সাইন হবে না। তাহলে আপনি বাধ্য হয়ে এই ভোগান্তি থেকে বাঁচার জন্য, আপনি ধরেন 50 লাখ টাকা দিয়ে জমি কিনছেন, আমি 5 লাখ টাকা ওই জমির খরচ মনে করে দিয়ে দিবেন। তাহলে এই সিস্টেম আপনাকে বাধ্য করলো। উনি চেয়েছিল এই সিস্টেমটাকে, ওই পচা সিস্টেমটাকে ভেঙে নতুন সিস্টেম করার জন্য। সো তার আইডিয়াটাকে হিট করা হয়েছে, তাকে মেরে ফেলে। আমাদের কাছে মনে হয় এটার সাথে সংশ্লিষ্ট, যেমন হয়তো আমরা সামনে দেখেছি আওয়ামী লীগের কিছু লোককে ব্যবহার করেছে, কিন্তু আমরা এটাও মনে করি এখানে ভারতের সংশ্লিষ্টতা আছে, রয়ের সংশ্লিষ্টতা আছে,
এবং এখন যারা এই বিচারকে দীর্ঘসূত্রিতার দিকে নিয়ে যাচ্ছে এবং এটাকে প্রলম্বিত করছে, তাদেরও একটা সফট সিগন্যাল এখানে আছে। যদি এটা না থাকতো, বিএনপি তো 6 মাস ক্ষমতায় এসেছে, এখানে ওসমান হাদির হত্যাকারীদেরকে অনেক আগে ভারতে গ্রেফতার করা হয়েছে। শেখ হাসিনাকে আনা একটা প্রত্যর্পণ চুক্তি বা বেশ কিছু বড় বিষয় থাকতে পারে, কিন্তু ওসমান হাদির ওই যে সাধারণ খুনের আসামিকে তো 3-4 জন যে খুনি, সেটা আনতে এখনো এত মানে এটার পিছনে এত কাহিনী আসলে কেন? কয়েকদিন আগে যখন মমতা ব্যানার্জি বলে যে বাংলাদেশের এই যে খুন, এই খুনের সব কিন্তু তিনি ফাঁস করে দিবেন, তখনই আমরা বুঝে ফেলি যে এটার পিছনে ওই অমিত শাহদের যে গং আছে তাদেরও একটা ইনভলভমেন্ট আছে। সো দিন শেষে আসলে কি, তারা তো 17 বছর চেষ্টা করেছিল, পেরেছে কি? পারে নাই। বাংলাদেশের মানুষ ওপেনলি এখন তাদের বিরুদ্ধে বীতশ্রদ্ধ, ক্ষিপ্ত। তো তারা যদি আবার একই পলিসিগুলো করে নিজেদের কর্তৃত্ব ফিরিয়ে আনতে চায়, এই সুযোগ নাই। বরং আমরা মনে করি এখন বাংলাদেশের পাওয়ার মোবিলাইজেশনে, অপিনিয়ন ক্রিয়েটে, ন্যারেটিভের পার্সপেক্টিভ তৈরিতে তরুণ প্রজন্মের ভূমিকা সবচেয়ে বেশি। প্রত্যেকটা জায়গায় আপনি টকশো টেবিল বলেন, আপনি মাঠের পলিটিক্স বলেন, আপনি লেখালেখি, ইন এভরিথিং আপনি দেখবেন তরুণদের প্রতিনিধিত্ব আপনি পাবেন। সো এই তরুণরা ওই একটা জায়গায় একমত, তারা বিএনপি করুক, জামায়াত করুক, এনসিপি করুক, যাই করুক না কেন। সো ভারতকে বাংলাদেশের প্রাপ্য যে অধিকারটুকু, মর্যাদাটুকু, এটুকু দিয়ে সমতার সম্পর্ক তৈরি করতে হবে। রিয়েলিটি চেক হচ্ছে, দাদাগিরির সম্পর্ক আর কোনো দিনে হবে না। কিন্তু ভারত তো আমাদের মানে মানে বৃহত্তর একটা প্রতিবেশী, আমাদের 3 দিকেই প্রায় ভারত আছে। তো আমাদের মানে পররাষ্ট্রনীতি এবং কূটনীতির ক্ষেত্রে কিছু চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। আমরা আর ভারতের প্রধানত হয়ে থাকবো না বা তাদের প্রভাব বলে থাকবো না, এবং আমাদের পররাষ্ট্রনীতি বদলে যাচ্ছে। আমাদের চীনের সাথে, পাকিস্তানের সাথে অনেক দিন পর কূটনৈতিক যোগাযোগ শুরু হচ্ছে। তো এই ভারতের এই আধিপত্য বলয়ের বাইরে গিয়ে পাকিস্তান চীন কূটনীতিকে তাহলে আপনি কিভাবে দেখছেন? না, আমি এটাকে এইভাবে দেখি না যে আমার ভারতের সাথে সম্পর্কটাকে সংকুচিত করে পাকিস্তান এবং চীনের সাথে বৃদ্ধি করতে হবে, আমেরিকার সাথে বৃদ্ধি করতে হবে। আমরা মনে করি যে পৃথিবীতে এরকম বেশ অনেকগুলো দেশ আছে যেই দেশ কোনো দেশের বলয়ের মধ্যে না। তারা প্রত্যেক দেশের সাথে একটা ন্যায্য হিস্যার যে সম্পর্ক, সেটা বাণিজ্যিক হোক, রাজনৈতিক হোক, আর্থসামাজিক হোক, ওই সম্পর্কটা থাকে। আমরা ওই সম্পর্কে বিশ্বাসী। আমরা এটা মনে করি ভারত প্রতিবেশী রাষ্ট্র, তাদের সাথেও ওই সম্পর্কটা থাকা উচিত। একই সাথে পাকিস্তানও, একই সাথে চীন, আমেরিকা, রাশিয়া, যেটাই হোক না কেন। কিন্তু এই দায়িত্বটা আপনি যেটা বললেন বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র, সেই হিসাবে বৃহৎ দায়িত্বটা তাদেরও পালন করতে হবে। আমার পানির ন্যায্য হিস্যা তো তাকে বুঝে দিতে হবে। আমার সীমান্ত তো হত্যাযজ্ঞের জায়গা হইতে পারে না। মুখ্যমন্ত্রী, এই যে তথাকথিত মুখ্যমন্ত্রী বলবো তাকে, কারণ ভারতের পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে অযোগ্য মুখ্যমন্ত্রী মনে হয় এবার তারা বানিয়েছে, উনি বলে যে 10,000 মানুষকে অলরেডি পুশিন করা হয়েছে, আরও এইরকম তারা অনেক মানুষকে পুশিন করবে। তাহলে একটা এত বড় দায়িত্বশীল পদে বসে যখন কেউ একজন এই ধরনের মানে কথা বলতে পারে, যেটা আমার দেশের সার্বভৌমত্বকে সরাসরি হুমকি দেয়া, তাহলে সেই দেশের সাথে তো আমার সম্পর্ক স্বাভাবিক কিভাবে হবে? এটা তো তারাই নষ্ট করছে। আবার সমালোচকরা অনেক সময় বলে যে বাংলাদেশে যেহেতু ভারত বিরোধী সেন্টিমেন্টটা প্রবল, এটা নাকি আপনাদের পপুলিস্ট রাজনীতিরও একটা কৌশল, ভারত বিরোধিতা। না, এটা তো সেন্টিমেন্ট একদিনে তৈরি হয় না। সেন্টিমেন্টটা ভারত তার কাজের মধ্য দিয়ে তৈরি করেছে। দেখেন, আমি একটা জিনিস মানুষকে বললাম, মানুষ এত সহজে সেটা গ্রহণ করে নেবে না। আসলে আপনি এই একটা জায়গায় বিএনপি যে রাজনীতি করে সেও এগ্রি করে, জামায়াতের যে রাজনীতি করে সেও করে, এনসিপি যে করে সেও করে। তাহলে আপনি সকল মানুষকে একটা জিনিস বললেন আর মানুষ গ্রহণ করে নেবে, ব্যাপারটা তো এত সহজ না। এটা একটা দীর্ঘ সময় কাজের মধ্য দিয়ে এটা মানুষের মনস্তত্ত্বে এটা একদম এখন বিশ্বাসের জায়গায় পরিণত হয়েছে। এবং আপনি দেখেন শেখ হাসিনা এবং তারা আওয়ামী লীগ, এটা তারা বলেছে যে ভারতকে যা দিয়েছে সেটা তারা আজীবন মনে রাখবে। ওই সময়ে অসংখ্য সীমান্ত হত্যা হয়েছে, একটার পর্যন্ত বিচার হয় নাই। এবং শেখ হাসিনা যখন এত বড় একটা গণহত্যা করে গেল, 1400 মানুষকে হত্যা করা হলো প্রায়, তার আগে আরও 2-3টা হত্যাকাণ্ড হয়েছে পিলখানায়, শাপলা চত্বরে। সেই গণহত্যাকারীকে ভারত আশ্রয় দিল এবং এতদিন ধরে আশ্রয় দিয়ে রেখেছে এবং তাকে নিয়ে পরিকল্পনা করছে। তাহলে আপনি আমাকে বলেন, এই শেখ হাসিনা তো বিএনপির অসংখ্য মানুষের হত্যার জন্য দায়ী, জামায়াতের অসংখ্য মানুষের হত্যার জন্য দায়ী, আমার নির্দলীয় অসংখ্য ভাই বোনের হত্যার জন্য দায়ী।
তাহলে তাকে এই গণহত্যাকারীকে যখন আশ্রয় দিয়ে রাখা হয়, তাহলে বাংলাদেশের মানুষের কিভাবে সেন্টিমেন্টটা ভারতের পক্ষে যাবে? এটা তো কোনোদিন সম্ভব না। শেখ হাসিনার প্রসঙ্গে আবার আসবো, তার আগে একটা বলি যে আমাদের যে জাতীয় নির্বাচন হলো তার ঠিক 2 দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে একটা চুক্তি করেছে। এই চুক্তি নিয়ে অনেক ধরনের সমালোচনা আছে, এর হয়তো অনেক ক্ষতিকর দিকও আছে। আমরা কি তাহলে এক দেশ ছেড়ে আমরা কি যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের ভেতরে চলে যাচ্ছি? আমরা এনসিপির পক্ষ থেকে সংসদে এবং সংসদের বাইরে আমাদের পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এমপি উনিও স্পষ্ট করে বলেছেন যে প্রয়োজনে সংসদে আলাদা একটা অধিবেশনের সেশন হোক এই চুক্তি নিয়ে। কোনো দেশের কাছে আমার মানুষকে জিম্মি করা কিংবা আমার দেশের যে ন্যায্য পাওনা, হিস্সা, অধিকার এগুলোকে বর্গা দেওয়ার কোনো সুযোগ নাই। এই পুরো চুক্তিটাকে আবার রিভাইজ করা হোক, যেই বিষয়গুলো যৌক্তিক সেগুলো থাকুক, যেগুলো অযৌক্তিক মনে হবে সেগুলো পুনরায় সংশোধন করুক। এটা যদি সংশোধনটা যদি কোনোভাবে আমেরিকা না মেনে নেয়, তাহলে ওই অনুযায়ী যেটা আমাদের স্টেপ সেই স্টেপ গ্রহণ করা হোক। এটা তো সরকারকে এটা নেতৃত্ব দিতে হবে, কারণ তারা এখন সরকারের জায়গা আছে, তারা উদ্যোগ নিবে। আমরা যদি তখন সেটাকে সমর্থন না করি তখন আমাদের উপরে দায় আসতে পারে। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে এটাতে কেন যেন একটা নীরবতা দেখছি। এবং আমাদের বর্তমানে যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন তারও আমরা এখানে কেন যেন একটা সফট কর্নার দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে আমাদের একদম স্পষ্ট অবস্থান দলীয়ভাবে, এই চুক্তিকে পুনরায় প্রয়োজনে সংসদে সকলে এটার পক্ষে বিপক্ষে কথা বলুক, রিভাইজ করা হোক এবং বাংলাদেশের স্বার্থ বিরোধী যেই ধরনের ক্লজগুলো আছে সেগুলোকে আবার সংশোধন করা হোক। আর শেখ